স্বাগত। আজ আমরা মতিলাল ওসওয়ালস স্পেশাল অপরচুনিটিজ ফান্ডের উপস্থাপনাটা একটু খুঁটিয়ে দেখব। আমাদের লক্ষ্য হল এই স্পেশাল সিচুয়েশনস বা বিশেষ পরিস্থিতি, এই ধারণাটা ঠিক কি সেটা বোঝা। হ্যাঁ, উপস্থাপনাটা শুরুই হয়েছে এই বিশেষ পরিস্থিতির আইডিয়াটা দিয়ে। দেখুন, সহজ কথায় বলতে গেলে এগুলো হলো কোনো কোম্পানি বা ধরুন কোনো সেক্টর কিংবা বৃহত্তর অর্থনীতির সামনে আসা কিছু একদম অন্যরকম ইউনিক পরিস্থিতি। ইউনিক পরিস্থিতি মানে সুযোগ নাকি চ্যালেঞ্জ? দুটোই হতে পারে, সুযোগও হতে পারে আবার চ্যালেঞ্জও। আর ঠিক এই পরিস্থিতিগুলোই কিন্তু অন্য ধরনের বিনিয়োগের রাস্তা খুলে দেয়। আচ্ছা, তাহলে একটু ভেঙে বলা যাক এই বিশেষ সুযোগগুলো তৈরি হয় কিভাবে। উপস্থাপনাতে তো মনে হলো বেশ কয়েকটা কারণ থাকতে পারে, যেমন ধরুন সরকারি নীতির কোনো বড় পরিবর্তন। একদম। বা ধরুন বিশ্বজুড়ে কোনো বড় ঘটনা ঘটে গেল বা কোনো অনিশ্চয়তা তৈরি হলো, সেগুলোও কারণ হতে পারে। আর কি কি? আরও আছে, যেমন ধরুন দুটো কোম্পানির সংযুক্তি বা একটা আরেকটাকে কিনে নিল, মার্জার বা অ্যাকুইজিশন, অথবা কোনো নতুন টেকনোলজি বা ইনোভেশন এলো যা পুরো বাজারটাকেই নাড়িয়ে দিল, যাকে বলে ডিসরাপশন। হ্যাঁ, ডিসরাপশন। আবার ধরুন কোনো বড় কোম্পানির একটা অংশ আলাদা হয়ে গেল, ডিমার্জার, কিংবা একেবারে নতুন কোনো ব্যবসায়িক ট্রেন্ড বা নতুন সেক্টর উঠে এলো। এগুলো সবই কিন্তু বিশেষ পরিস্থিতি তৈরি করতে পারে। এটা ঠিক যে প্রত্যেকটা সিচুয়েশনই খুব আলাদা হয়। উপস্থাপনার একটা চার্টে দেখছিলাম অতীতের কিছু ঘটনা কিভাবে বাজারে প্রভাব ফেলেছিল, যেমন 2008-এর সেই গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস বা ধরুন 2020-এর কোভিড। ঠিক, কোভিড তো একটা বিশাল উদাহরণ। বা এই যে এখনকার ভূরাজনৈতিক টেনশন, সাপ্লাই চেনের সমস্যা, এগুলোও তো তাই। আর এই ধরনের ঘটনা বা পরিবর্তনগুলোই বিশেষ সুযোগ তৈরি করতে পারে বলছেন? অনেক সময়ই করে। যেমন ধরুন এই উপস্থাপনাতেই একটা ভালো উদাহরণ আছে, রিয়েল এস্টেট সেক্টর। 2016-তে যখন রেরা এলো, রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, রেরা। ওটা আসার পর কিন্তু নিফটি রিয়েলটি ইন্ডেক্সের পারফরমেন্স পুরো ঘুরে যায়। আগে যেখানে গ্রোথ ছিল নেগেটিভ, -16.5% সিএজিআর, আর এরা আসার পর সেটা বেড়ে দাঁড়ায় প্রায় 24.7%। বাবা, বিরাট পরিবর্তন। হ্যাঁ, কারণ এটা শুধু একটা নিয়ম বদল ছিল না, এটা আসলে বিনিয়োগকারী আর বাড়ির ক্রেতাদের আস্থা ফিরিয়ে এনেছিল। সেক্টরটা অনেক বেশি অর্গানাইজড হয়ে গেছিল আগের থেকে। তাহলে রেরা আর ওই যে ফার্মা সেক্টরের পেটেন্ট ক্লিফের উদাহরণটা দিলেন, বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাপারটা। এখন যদি ভারতের দিকে তাকাই, এই মুহূর্তে এই ধরনের কি কি বিশেষ পরিস্থিতি বা সুযোগ দেখা যাচ্ছে? দেখুন, ভারতের কনটেক্সটে এই আইডিয়াটা এখন বেশ প্রাসঙ্গিক। যেমন সরকারের আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ, বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে। ও হ্যাঁ, ডিফেন্স প্রোডাকশন। এর ফলে কিন্তু কিছু কোম্পানি দারুণ লাভবান হয়েছে। একটা কেস স্টাডিতে দেখলাম একটা সংশ্লিষ্ট কোম্পানির গ্রোথ হয়েছে গত 4 বছরে 90.69% সিএজিআর, বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি 90% বেশি। আরেকটা বিষয় খুব শোনা যায় আজকাল, পিএলআই স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ। ওটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে? পিএলআই স্কিম তো অনেকগুলো সেক্টরেই দেশীয় উৎপাদন বাড়াতে, রপ্তানি বাড়াতে, নতুন চাকরি তৈরি করতে সাহায্য করছে। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের একটা খুব ভালো উদাহরণ। আচ্ছা। উপস্থাপনার ডেটা বলছে এই স্কিমের ফলে লক্ষ লক্ষ কোটি টাকার নতুন ইনভেস্টমেন্ট এসেছে, প্রচুর কাজ তৈরি হয়েছে, এক্সপোর্টও বেড়েছে। এর সাথে সরকারের অন্য রিফর্মগুলো আছে, জিএসটি, মেক ইন ইন্ডিয়া, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। এগুলো সব লং টার্ম গ্রোথের জন্য। একদম, এগুলো দীর্ঘমেয়াদী বৃদ্ধির ভিত তৈরি করছে। আর ভারতের যে 2047 সালের বিকশিত ভারত লক্ষ্যমাত্রা আছে, সেখানেও তো অর্থনীতি, উৎপাদন, পরিষেবা, এফডিআই, রপ্তানি সব দিকেই বিরাট টার্গেট। সরকারের নিজের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স বৃদ্ধিও তো এই দিকে ইঙ্গিত করছে। বেশ, তাহলে মতিলাল ওসওয়াল এই সুযোগগুলো ধরার জন্য ঠিক কি কৌশল নিচ্ছে? ওদের একটা কিউজিএলপি ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে দেখলাম, সেটা ঠিক কি? হ্যাঁ, কিউজিএলপি কোয়ালিটি, গ্রোথ, লঞ্জিভিটি আর প্রাইস। কোয়ালিটি ব্যবসার গুণমান, গ্রোথ বৃদ্ধির সম্ভাবনা, লঞ্জিভিটি হলো সেই বৃদ্ধিটা কতদিন টিকবে, আর প্রাইস হলো শেয়ারের দামটা ঠিক আছে কিনা। আচ্ছা। তো বিশেষ পরিস্থিতির সুযোগ খোঁজার সময়ও ওরা এই ফ্রেমওয়ার্কটাই ব্যবহার করে। ওরা এমন কোম্পানি খোঁজে যাদের কোয়ালিটি ভালো আর গ্রোথের পটেনশিয়ালও বেশি। আর ওরা এমন থিম বা ট্রেন্ডের ওপর জোর দেয় যা লম্বা সময় ধরে চলতে পারে।
মানে থিম্যাটিক ইনভেস্টিং। হ্যাঁ, অনেকটা তাই। ওদের পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে প্রায় 65% ওয়েট দেওয়া হয় থিম বাছাইতে আর 25% স্টক বাছাইতে। বাকিটা অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট। ঝুঁকি কমানোর জন্য কি ব্যবস্থা আছে? শুধু থিমের ওপর ভরসা করলে তো ঝুঁকিও বেশি। ঠিক বলেছেন। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ওদের নির্দিষ্ট নিয়ম আছে। যেমন একটা স্টকে ম্যাক্সিমাম কতটা ইনভেস্ট করবে, একটা সেক্টরে কতটা করবে, পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন রাখতে হবে, মানে ম্যাক্সিমাম 35টা স্টক থাকবে। 35টা স্টক? আচ্ছা। আর লিকুইডিটির দিকেও কড়া নজর রাখে, মানে যাতে দরকার পড়লে সহজেই শেয়ার কেনা বেচা করা যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই উপস্থাপনা অনুযায়ী এই ফান্ডের প্রমোটাররাই কিন্তু এর সবচেয়ে বড় বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। প্রায় 8,800 কোটি টাকার বেশি নাকি তাদের বিনিয়োগ। ও তাই নাকি? আচ্ছা, ফান্ডটা সম্পর্কে বেসিক কিছু তথ্যও জেনে নেওয়া যাক। যেমন এটা কি ধরনের ফান্ড? এটা একটা ওপেন এন্ডেড ইকুইটি স্কিম, মানে যখন খুশি বিনিয়োগ করা বা টাকা তুলে নেওয়া যায়। আর থিমটা হলো ওই বিশেষ পরিস্থিতি। আর এর পারফরমেন্স মাপার জন্য বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্ক হলো নিফটি 500 টোটাল রিটার্ন ইন্ডেক্স, মানে এই ইন্ডেক্সের পারফরমেন্সের সাথে ফান্ডটার পারফরমেন্স তুলনা করা হবে। তাহলে মুদ্রা কথা হলো, এই বিশেষ পরিস্থিতিগুলো বাজারের স্বাভাবিক ছন্দের বাইরে কিছু ঘটনা বা ট্রেন্ড, যা থেকে বিনিয়োগের একটা অন্যরকম সুযোগ তৈরি হয়। আর এই ফান্ড চেষ্টা করছে সেই সুযোগগুলোকে খুঁজে বের করে কাজে লাগাতে। একদম তাই। তবে একটা কথা মনে রাখা খুব দরকার, যেহেতু এটা একটা থিম্যাটিক স্কিম, মানে একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে, তাই এতে ঝুঁকিও কিন্তু সাধারণ ডাইভার্সিফাইড ফান্ডের চেয়ে বেশি থাকে। সেটা তো বটেই। ওদের নিজেদের রিস্কোমিটারেও এটাকে ভেরি হাই বা খুব উচ্চ ঝুঁকি হিসেবেই দেখানো হয়েছে। তাই আমার মতে যে কোনো বিনিয়োগকারীর সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের রিস্ক নেওয়ার ক্ষমতাটা ভালো করে বুঝবেন এবং দরকার হলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। ভবিষ্যতের দিকে তাকালে কোন প্রযুক্তিগত ডিসরাপশন বা ধরুন কোনো বড় পলিসি চেঞ্জ কিংবা কোনো বিশ্বজোড়া ঘটনা পরবর্তী বড় বিশেষ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে হয়? এমন কিছু যা হয়তো আজকের বিনিয়োগের পুরো ছবিটাই পাল্টে দেবে। ভাবনার বিষয়।